নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেল। আজকের দেশ দুনিয়া কলকাতার বিভাগে আমরা আলোচনা করব 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে আগামী 2026-এর ইলেকশনের ক্যাম্পেইন স্টার্ট করে দিলেন এবং যে বিষয়টা তিনি বেঁধে দিলেন যে বাঙালি অস্মিতা, বাঙালির প্রাইড, ভাষা আন্দোলন, ভাষা সন্ত্রাস, এই শব্দবন্ধ এর আগে কখনো আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো 21শে জুলাই থেকে শুনিনি। অর্থাৎ বাংলা বাঙালির মেয়েকেই চায়, বাংলার মেয়েকেই চায়। গত 2021-এর ইলেকশনের যে সুর আমরা শুনেছিলাম, প্রশান্ত কিশোরের আইপ্যাক বেঁধে দিয়েছিল, এইবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ভার্চুয়ালি বিজেপি তুলে দিয়েছে যে সুর, অর্থাৎ বাংলার প্রাইড, বাঙালি প্রাইড, এবং সেটাকে কেন্দ্র করেই তিনি এই ইলেকশনে যাচ্ছেন। এটা খুব স্পষ্ট হয়ে গেছে। এখন আমরা দেখব, একটু আলোচনা করব, বিশ্লেষণ করব যে এই বিষয়টা শেষ পর্যন্ত বিজেপি কতটা মোকাবেলা করতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতি মুহূর্তে বাংলা এবং বাঙালির আবেগের কথা তুলে ধরলেন, যেভাবে বললেন যে প্রয়োজনে ভাষা আন্দোলন হবে, বাংলা ভাষার ওপর আক্রমণ মেনে নেব না, বাঙালির ওপর আক্রমণ মেনে নেব না, এই রাজ্যের কথা বললেন, অন্য রাজ্যের কথা বললেন। একই সঙ্গে তিনি বলেছেন সমস্ত ভাষাকে আমরা সম্মান জানাই, কোনো ভাষার আমরা বিরুদ্ধে নয়। এই মমতা বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু আমরা 2024-এর ইলেকশনে একটু অন্যভাবে দেখেছিলাম। তিনি ইউসুফ পাঠানের মতো একজন গুজরাটি মুসলমানকে এনেছিলেন অধীর চৌধুরীকে হারাতে। তিনি কীর্তি আজাদের মতো একদা বিজেপি করা বিহারের একজন মাইথিল ব্রাহ্মণকে দাঁড় করিয়েছিলেন ভোটে। শত্রুঘ্ন সিনহার মতো একজন বিহারি কায়স্থকে, যিনি বিজেপির সাথে ছিলেন, মন্ত্রী ছিলেন, তাকে দাঁড় করিয়েছিলেন ভোটে এবং দুজনকে জিতিয়েছিলেন। অর্থাৎ তিনজন যারা দক্ষিণবঙ্গের 3টি সিট থেকে তিনি এমন এমপিদের জিতিয়ে আনেন যাদের কারুর মাতৃভাষা বাংলা নয়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এক বছরের মাথায় এমন একটা মানে তাস বিজেপি মমতার হাতে তুলে দিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই তাস নিয়ে ফেলে দিলেন, অর্থাৎ ডাইস কাস্ট। তো সেইটা এখন বিজেপি কি করে মোকাবিলা করে? এটা হলো কেন জানেন? এটা হলো বিজেপি 240 পাওয়ার ঠিক এক বছরের মধ্যেই অদ্ভুতভাবে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, তাদের যে মূল নীতি আরএসএস এর, এবং 2 গুজরাটি অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, আর তাদের সঙ্গী নাড্ডা যেভাবে বিজেপিকে চালাচ্ছেন, তারা অদ্ভুতভাবে কতগুলো জাতির ওপরে, ভাষার ভিত্তিক জাতির ওপরে তারা একটা আক্রমণ নামিয়ে এনেছেন। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা এর আগে আমাদের বিভিন্ন এপিসোডে আলোচনা করেছি, তখনও পশ্চিমবঙ্গের বিষয়টা, বাংলার বিষয়টা আসেনি। তামিলদের ভাষার ওপরে, তামিলনাড়ুর ওপরে, মারাঠিদের ওপরে নিশিকান্ত দুবে সম্প্রতি কিভাবে বলেছেন মারাঠি 2 ভাই শিবসেনার উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে এক হয়েছেন। বিহারেও গরিব যারা লালুর ভোটার, তাদেরকে এসআইআর স্পেশাল যে ড্রাইভ দেওয়া হয়েছে, ভোটার তালিকায় বাদ দেওয়া হচ্ছে, এবং বাঙালি, এই 3টেকেই ধরে কিন্তু অ্যাটাকের একটা জায়গা নামানো হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই মুহূর্তে হাওয়া বোঝার ক্ষমতা খুব কম ভারতীয় রিজিওনাল পার্টির লিডারদের আছে। তিনি সেই হাওয়াটাকে দুম করে ক্যাচ করে নিয়েছেন এবং নিয়ে পরিষ্কার বুঝতে পেরেছেন তার রাজ্যের বিরুদ্ধে, তার রাজ্য সরকারের বিরুদ্ধে, তার বিভিন্ন মন্ত্রীর বিরুদ্ধে, তাদের দুর্নীতির বিরুদ্ধে, এই 26,000 শিক্ষকের চাকরি চলে যাওয়া, শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে, স্কুলগুলো ভার্চুয়ালি পঠন পাঠন বন্ধ করে দেওয়া, কলেজে ভর্তি না হওয়া, পার্থ অর্পিতার কাছ থেকে কোটি কোটি টাকা পাওয়া, বালু মল্লিকের জেল যাত্রা, এই যে একের পর এক অনুব্রত থেকে শুরু করে আমরা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের নানা জায়গায় শেখ শাহজাহান, এই যে একটা অবস্থা দেখতে পাচ্ছিলাম, তৃণমূল বিরোধী যে শক্তিরা যেটাকে তুলে ধরছিল, বিজেপি এবং সিপিএম কংগ্রেস দুপক্ষ করাই যে একটা সুশাসনের অভাব, চরম দুর্নীতি, এক ঝটকায় মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে বাঙালি অস্মিতায় বদল করে দিলেন। তার কারণ হচ্ছে বিভিন্ন রাজ্যে, আমরা এর আগের এপিসোডগুলোতে আলোচনা করেছি কিভাবে বাঙালি
পরিযায়ী শ্রমিকদের ওপরে, বাঙালি গরিবদের ওপর অত্যাচার হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। মুসলিমদের তো হচ্ছেই, হিন্দুদের ক্ষেত্রেও হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুকৌশলে উত্তরবঙ্গের রাজবংশী ব্রজবাসীকে এনে হাজির করলেন, যাকে আসামের ফরেনার ট্রাইব্যুনাল রিপোর্ট পাঠিয়েছে। উনি অদ্ভুতভাবে ঝন্টু আলীর বাবার হাকে যে ওখানে তাকে সম্মান জানালেন, সেই সঙ্গে তিনি সম্মান জানালেন পায়েলগাঁও যে কাণ্ড ঘটেছিল, পায়েলগাঁও যে হত্যালীলা হয়েছিল, সেই ক্ষেত্রে বিতান ভট্টাচার্য যে মারা গেছিলেন, তার মা এবং বাবাকে মঞ্চে তুলে, অর্থাৎ বিজেপি যে অপারেশন সিঁদুর করে যে সেন্টিমেন্ট ড্র করার চেষ্টা করেছিল, সেটাকেও কিছুটা কাটল করা। অন্য দিক থেকে বাঙালি অস্মিতা এবং প্রাইড, আমি মোটামুটি একটা গুনছিলাম যে কতবার এই বাংলা বাঙালি বাংলা বাঙালি বলেন, প্রায় 350-400 বার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে ওরা সেনাপতি বলে তৃণমূলের লোক, তিনিও একই কথা বলেছেন, অর্থাৎ এবং মাছ ভাতের ওপর আক্রমণ, বাঙালি সংস্কৃতির ওপর আক্রমণ, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, স্বামী বিবেকানন্দ, সুভাষচন্দ্রকে তুলে ধরা, এই যে ব্যাপারটা, অর্থাৎ বাঙালি যে সংস্কৃতি, বাঙালি যে কালচার, তার উপর যে একটা সামগ্রিক আক্রমণ। এবং এই যে বলতে গিয়ে একই সাথে মমতা বারবার রবীন্দ্রনাথ, নজরুল, এই দুটো নাম একসঙ্গে বলছেন। এবং অদ্ভুতভাবে সিপিএমের যে স্লোগান, আমরা দীনেশ দাসের কবিতার একটা অংশ, দুর্জয় বাংলার মাটি, দুর্জয় ঘাটি জেনে নিক দুর্বৃত্ত, সেই অংশটা দেখলাম মমতা করায়ত্ত করে নিয়েছেন এবং তিনি অবলীলাক্রমে বলে যাচ্ছেন, বামপন্থীদের বিভিন্ন স্লোগান বলে যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানেন কখন কোন ভাষায় কথা বলতে হবে, কখন তাকে করায়ত্ত করতে হবে, কখন তার লাভ হবে। এবং তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে গান্ধী মূর্তির পাদদেশে অনশন হবে এবং 27শে জুলাই থেকে আপ টু ইলেকশন এই বাংলা এবং বাঙালির মর্যাদা নিয়ে আন্দোলন হবে জেলায় জেলায়, অর্থাৎ সারা রাজ্যে বাঙালি আক্রান্ত বিজেপির হাতে, এইটা তুলে ধরাই হবে মূল বিষয়বস্তু। মমতা জানেন তাকে কারা ভোট দেন, তাকে কারা ভোট দেন না। শহরের যে উচ্চবর্ণ, উচ্চবিত্ত, মধ্যবিত্ত বাঙালি, যারা স্কুলে চাকরি করেন, কলেজে চাকরি করেন, ব্যাংকে চাকরি করেন, সরকারি চাকরি করেন, বিভিন্ন আইটি ইন্ডাস্ট্রি বা হোয়াইট কালার জবে চাকরি করেন, তাদের বেশিরভাগই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার নন। তারা একসময় বুদ্ধদেব ভট্টাচার্যের ভোটার ছিলেন, 2016 সাল পর্যন্ত কিছুটা বামফ্রন্টকে ভোট দিয়েছিলেন, তারপর তারা শিফট করে গেছেন বিজেপির ভোটার হিসেবে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদেরকে অ্যাড্রেস করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে অ্যাড্রেস করছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তার যে কোর ভোটার প্রায় 40, 42, 43% আছে, যেটা 46 থেকে প্রায় 50% অব্দি, 48% অব্দি ওঠানামা করে, সেই কোর ভোটারের কাছে, যারা আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটিস্টিক্স নিয়ে অত মাথা ঘামায় না, তাদের প্রতিদিনের রুটি রুজি, দিন গুজরান, আর বাঙালির কালচারের মতো আমি আপনি যেটা ভয় পাই যে মাছ ভাত বন্ধ হয়ে যাবে, অবাঙালিদের একটা দাপাদাপি হবে, অত্যাচার হবে, সেইটাকে কেন্দ্র করে তিনি একটা ভোট কনসলিডেট করার খেলায় নেমে গেলেন। আমি তার প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এটা করছেন, তার উইদিন আওয়ার মোহাম্মদ সেলিমের প্রেস কনফারেন্স দেখছিলাম। মোহাম্মদ সেলিম সেই একই কথা যে বাম আমলে নিশ্চিন্তে ভোট হতো, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, তার দলের লোকেরাও জিততেন, কিন্তু এখন ভোটই করেন না, গণতন্ত্র নেই রাজ্যে, তার সাথে দুর্নীতি, এবং দেখতে চাই অন্য রাজ্যে পার্লামেন্টে কিভাবে তাদের এমপির আচরণ করে, অন্য রাজ্যে কিভাবে বিজেপির কাছে বলে, মানে পুরোটাই মমতা ব্যানার্জির ওপরে যেন একটা নজরদারি। আচ্ছা, সিপিএম এর ভোট কি এতে বাড়বে? সিপিএম এর বিভিন্ন মিছিল মিটিং আমি দেখেছি লক্ষ্য করে, এবং আমি কথা বলেও আমার মনে হয়েছে, যারা মিছিলে হাঁটেন মুর্শিদাবাদ থেকে শুরু করে ব্রিগেড পর্যন্ত, মানে উত্তর 24 পরগনা থেকে আমাদের মানে সন্দেশখালী বলুন আর ভাঙড় বলুন, তার প্রায় 40 থেকে তাদের প্রায় 60-70% মুসলিম আর কিছু হিন্দু মানুষ। তাদের প্রতি কিন্তু অ্যাকচুয়ালি কোনো বার্তা সেভাবে দেওয়ার জায়গাটা কিন্তু সেলিম করতে পারলেন না। উল্টো দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সম্পর্কে ভার্চুয়ালি নীরব রইল। তাহলে কি কোনো একটা দরজা খুলে রাখা হচ্ছে কংগ্রেস সম্পর্কে? কারণ আমরা জানি কংগ্রেসের যারা স্থানীয় দলে রাজনীতি করেন,
অদিত চৌধুরী একেবারে মমতা বিরোধী, অদিত তার লাইনে চলছেন, চলুন, কিন্তু ফাইনালি কি হবে না হবে সেটা রাহুল গান্ধী ঠিক করবেন। এবং কংগ্রেসের যে নেতারা যারা টিভিতে বসে আপনি আলোচনা শোনেন, এরা কেউ নেতা নয়, যারা বিভিন্ন জেলার নেতা রয়েছেন, যারা অ্যাসপিরেন্ট টিকিট পাওয়ার ক্ষেত্রে, তারা কিন্তু এমএলএ হতে চান। সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সামান্য কিছু আসন ছেড়ে দিয়ে যদি কংগ্রেসের কিছু এমএলএ চলে আসতে পারেন বিধানসভায়, সেক্ষেত্রে তারা রাজি হতে পারেন। অর্থাৎ সেই দরজাটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদম বন্ধ করে দিলেন না। উল্টো দিকে শুভেন্দু অধিকারী, আমি দেখলাম ওই একই সময় উত্তরকন্যা অভিযান করলেন এবং করে যে কথাটা বললেন যে পশ্চিমবঙ্গের 2,33,00,000 নাকি ভোটারকে বাদ দিতে হবে। আপনি সংখ্যাটা ভাবুন, 7 কোটি 7.5 কোটি ভোটারের মধ্যে 2,33,00,000 বাংলাদেশের মানুষ ভোটার, তাদেরকে বাদ দিতে হবে এবং লক্ষ লক্ষ রোহিঙ্গা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের যে ফিগার দিয়েছেন এটাও ভুল দিয়েছেন। সারা পৃথিবীতে রোহিঙ্গা 10 লক্ষ নয়। ইউএন অর্থাৎ জাতিসংঘ বলছে যে 28 লক্ষ রোহিঙ্গা তারা উদ্বাস্তু হয়েছে, তার মধ্যে 10 লক্ষ মতো বাংলাদেশে রয়েছে, 3-4 লক্ষ ইন্দোনেশিয়া মালয়েশিয়ারে আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। ভারতে ইউএনের যে সার্টিফাইড যারা রোহিঙ্গা তাদের সংখ্যা হচ্ছে 22,500, 23,000 অ্যাপ্রক্সিমেটলি, সব মিলিয়ে সংখ্যাটা 40,000-এর কাছাকাছি ধরা যেতে পারে। এর আগে একটা এপিসোডে আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি, দর্শকরা দেখে নিতে পারেন রোহিঙ্গার সংখ্যা কত। এবং সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে রোহিঙ্গা মেরে কেটে 500 থেকে 700 হবে, ক্যাম্পে যেটুকানি থাকা সখানেক হবে। অর্থাৎ শুভেন্দুর যে রোহিঙ্গা সংখ্যা দিচ্ছেন সেটাও সম্পূর্ণ ভুল, মমতা যেটা বলছেন সেটাও ভুল। উল্টো দিক থেকে মমতা কিন্তু মূল জায়গাটায় চলে এলেন যে খাদ্যাভ্যাসের ওপর বিজেপি আক্রমণ করছে। বাঙালি মাছ খাবে না মাংস খাবে সেটার ওপর বিজেপি আক্রমণ করছে। বাংলায় কথা বলতে পারবো কি পারবো না সেটার ওপর বিজেপি আক্রমণ করছে। বাঙালিরা অন্য জায়গায় কাজে গেলে গরিব মানুষ, স্কিল্ড লেবার যাদেরকে বলা হচ্ছে, তাদের ওপর বিজেপি আক্রমণ করছে। অর্থাৎ মানে তিনি পরিষ্কারভাবে বলতে চাইছেন, একটা ন্যারেট করতে চাইছেন যে বিজেপি ভার্চুয়ালি বাঙালি বিরোধী পার্টি। এবং আমি এর আগের একটা নরেন্দ্র মোদীর সভাতে দেখলাম তিনি জয় শ্রীরামের বদলে যেভাবে কালী এবং দুর্গার কথা বললেন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিজেপি কিন্তু তাদের ঘর ঠিক রাখা, তাদের ন্যারেটিভ ঠিক রাখার ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে, যতই তারা মিডিয়াকে সঙ্গে নিক না কেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে গতকাল যেভাবে গদি মিডিয়ার কথা বলেছেন, যেভাবে বারবার মিডিয়া তার বিরুদ্ধে লেগেছে এবং মিডিয়া মিথ্যে কথা বলেছেন, অতীতে কিন্তু উনি সেভাবে বলতেন না। আমরা জ্যোতিবাবুকে বলতে শুনতাম, আমি অন্তত জ্যোতিবাবুর এরকম 100 সভা কভার করেছি যেখানে তিনি পরিষ্কারভাবে বলতেন যে 4টি সংবাদপত্র, কারণ তখন সংবাদপত্রের বাইরে শুধু দূরদর্শন ছিল, যে রোজ আমাদের নামে মিথ্যে কথা বলে যাচ্ছে, কিন্তু সাংবাদিকরা তাদের কিছু বলবেন না, তারা ভালো, তারা চাকরি করে। ঠিক একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গদি মিডিয়া, দূরদর্শনকে সমালোচনা করলেন, এমনকি এএনআইকে সমালোচনা করলেন। সবাই যে তার বিরুদ্ধে স্ক্রিপ্টেড হয়ে প্রচার চালিয়ে যাচ্ছে সেটাকে তুলে ধরার যে চেষ্টা করলেন। আমরা আগামী দিনকে দেখব কিন্তু এই একই জিনিস কিন্তু ডাউন দ্য লাইন নামবে। জেলায় জেলায় তৃণমূলের লোকেরা বলবে যে এই মিডিয়ার অংশ মিথ্যে কথা বলছে। মমতা এর মধ্যে কিছু ডিজিটাল মিডিয়ার কথাও বলেছে। এবং সেলিমকে লক্ষ্য করে দেখলাম উনি সাবাসী দিচ্ছেন যে সিপিএম এর যারা ডিজিটাল মিডিয়া করেন তারা সত্যিটা তুলে ধরছেন মমতার বিরুদ্ধে। মুশকিল হচ্ছে সিপিএম যে পলিটিক্স করে 2018, 2019-এর ইলেকশন, 2021-এর ইলেকশন, 2024-এর ইলেকশনে খালি হাতে ফিরে এসছে, সেই একই জুতোতে কিন্তু সিপিএম পা গলাচ্ছে। কংগ্রেস সিপিএম এর পেছন পেছন আছে ঠিকই, কিন্তু কংগ্রেস আছে মূলত দুটো জেলায়, মালদা মুর্শিদাবাদ, পার্টলি উত্তর দিনাজপুর যেটাকে বলা হয়, পার্টলি কিছুটা অংশ আমাদের দক্ষিণবঙ্গের কয়েকটা পকেটে, বসিরহাটের কিছু পকেটে বা হাওড়া জেলার কিছু পকেটে। এছাড়া তো কংগ্রেস নেই। কিন্তু সিপিএম এর সব জায়গায় মোটামুটি পার্টি অফিস আছে, তাদের এরিয়া কমিটি আছে, তারা জনসমাবেশ করতে পারে। সাংগঠনিক স্ট্রাকচারটা কিন্তু প্র্যাকটিক্যালি বিজেপির থেকে সিপিএম এর অনেক বেটার অবস্থায় আছে। সেই সিপিএম মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টেনশনালি সিপিএমকে কিছুটা তুলেও ধরেছেন যে সিপিএম এর আমার প্রতিপক্ষ, অর্থাৎ মমতা বিরোধী ভোট সবাই বিজেপি না দিয়ে সিপিএমকেও কিছু দিতে পারে, সেটাও তার স্ট্র্যাটেজি। সব মিলিয়ে যে স্ট্র্যাটেজি মমতা তৈরি করলেন, সেই স্ট্র্যাটেজির মূল ফোকাল পয়েন্টে রইল বাংলা এবং বাঙালির আবেগ, যেটা আমরা
এই চ্যানেলের শুরুর দিন থেকে পয়লা বৈশাখে যখন ডিডি কলকাতা 1 নামে এই চ্যানেলটি শুরু করেছিলাম, তখন বারবার বলেছিলাম যে কোথাও একটা বাঙালি সংস্কৃতির ওপরে, বাঙালির ভাষার ওপরে আক্রমণের কোনো একটা জায়গা থেকে অভিঘাত আসছে। কোথা থেকে আসছে আমি জানতাম, সেই কারণেই আমরা এই নিয়ে একের পর এক এপিসোড করি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমী পর্যন্ত কোনো কথা বলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন হ্যাঁ রামনবমী হোক, ছট পুজো হোক, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারও ওই রাজ্যের 1.5 কোটি বিহারির বা অবাঙালি কথা উল্লেখ করলেও তাদেরকে অ্যান্টাগনাইজ একবারের জন্য করতে চাননি, কারণ তাদেরও একটা বড় সেকশনের ভোট তার দরকার। তাদের ভোট না হলে কীর্তি আজাদ জিততেন না, তাদের ভোট না হলে শত্রুঘ্ন সিনহাও জিততেন না। এটা কিন্তু বাস্তব ঘটনা। অর্থাৎ সেই বিহারি বা অবাঙালি বা ইউপির লোক যারা হিন্দি ভাষী, রাদার হিন্দি ভাষী, তাদের ভোটটাও মমতা পেতে চাইছে। যে কারণে বিহারের যে শ্রমিক কর্মচারী, যা গরিব মানুষদের যে ক্ষেত্রে এসআইআর করে নাম বাদ দেওয়া হচ্ছে 30 লাখ বা 40 লাখ, যারা আরজেডি বা লালু বা কংগ্রেসের ভোটার বলে তারা দাবি করছেন এই পার্টিগুলো, তাদের ব্যাপারেও মমতা বন্দ্যোপাধ্যায় সমানভাবে বলেছে। কিন্তু তার যে মূল লক্ষ্যটা সেটা হচ্ছে বাঙালি অস্মিতা, বাঙালি প্রাইড। এবং সেই ক্ষেত্রে এই প্রতিবার সকাল সন্ধ্যে ডেলি প্যাসেঞ্জারি করে অমিত শাহ, নরেন্দ্র মোদী এসে বা কখনো যোগী এসে যে কাজটা করতেন, এইবার সেই কাজটা কিন্তু শুভেন্দু অধিকারী শুরু করেছিলেন। একেবারে 70% যে বাঙালি রাজ্যে রয়েছেন এবং রাজ্যের যে বাঙালি হিন্দুদের ভোটে যে সিটগুলো নিয়ন্ত্রিত হয়, প্রায় 170টি সিট বলা যায়, সেই সবগুলোকে পাখির চোখ করে নিয়ে সেখানে প্রায় 70% 80% হিন্দুরা যাতে বিজেপিকে ভোট দেয়, সেই প্রচেষ্টা কিন্তু ফেল করছে বারবার, এটা বোঝাই যাচ্ছে। তো সেই প্রচেষ্টা শুভেন্দু ফেল করার পরেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য এসছে, যাতে মুসলিমদের ভোটও কিছুটা নামানো যায়। কারণ মমতার একটা ভোট এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে গেছে, বিজেপির ভোট এক জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে গেছে। সুতরাং সেই ক্ষেত্রে যদি কিছুটা 4-5% ভোটের হেরফের না হয়, তাহলে রাজ্যের ক্ষমতা পরিবর্তন হবে না। আর শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে যারা সামনে পেছনে রয়েছেন, সিপিএম করতেন, সেটা আপনার বঙ্কিম ঘোষ হতে পারে, শঙ্কর ঘোষ হতে পারে, অন্যরা হতে পারে, তো তারা কিন্তু অদ্ভুতভাবে সেই ন্যারেটিভটাকেই বয়ে নিয়ে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এরা ভোট আমাকে দেবে না, সুতরাং তিনি সেটাকে অ্যাড্রেস করেননি। তিনি যাদেরকে অ্যাড্রেস করছেন সেই অ্যাড্রেসে কিন্তু কোথাও দুর্নীতি সংক্রান্ত ব্যাপার বা অন্য বিষয় কিন্তু আসছেই না। অর্থাৎ খেলার যে অভিমুখ এতদিন ধরে, গত 1-1.5 বছর ধরে আমরা দেখলাম, বারবার কোর্টের নির্দেশ, বারবার চাকরি চলে যাওয়া, বারবার মানে দুটি ধর্ষণ কাণ্ড, একটা আরজিকর, একটা সাউথ ক্যালকাটা ল কলেজ উঠে এলো এবং মিডিয়ার প্রধান হিসেবে দেখা দিল। সেইখান থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বিষয়টিকে অন্যদিকে শিফট করিয়ে দিতে সক্ষম হয়েছে। এইবার তাহলে দাঁড়ালোটা কি? দাঁড়ালো, আমি আগেই বলেছি, একবার দীঘায় জগন্নাথের মন্দির করে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসকে কিছুটা তুষ্ট করেছেন এবং হিন্দুদের একটা সেকশন, যাদের মাথার মধ্যে মনে হচ্ছিল যে মমতা মুসলিমদের পক্ষে চলে গেছে, তাদের কিছুটা সন্তুষ্ট করতে পেরেছে। উল্টো দিক থেকে বাঙালি অস্মিতা জাগ্রত করছেন, বাঙালি প্রাইড, বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা। এবং তিনি অত্যন্ত দক্ষভাবে বলছেন ভাষা সন্ত্রাস, বলছেন ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন দুবার হয়েছিল, আপনারা জানেন। একবার 52 সালে হয়েছিল বাংলাদেশে, একবার হয়েছে আমাদের আসামে ভাষা আন্দোলন হয়েছে, শহীদ হয়েছে। তো এই যে ভাষা আন্দোলনের শহীদদের কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কখনো সেভাবে, চালিয়ার যে বিমলানন্দ চালিয়ার মন্ত্রিসভায় কাছাড়ের বাঙালিদের ওপরে গুলি করে মারা হয়েছিল, কারণ কাছাড়ে এখনো বাংলা ভাষা সরকারিভাবে স্বীকৃত হয়। কিন্তু যেভাবে হেমন্ত বিশ্ব শর্মা বাঙালিদের টার্গেট করে নিয়ে তাদের উচ্ছেদ অভিযানে নেমেছেন, সেটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় তুলে আনবে। এবং আমরা পরিষ্কার বুঝতে পারলাম, একদিকে বিজেপি স্ট্র্যাটেজি হবে হিন্দু ভোট কনসলিডেট করা, অন্যদিকে মমতা স্ট্র্যাটেজি হবে বাঙালিকে একাট্টা করে বাঙালি অস্মিতাকে জাগ্রত করা। আর সিপিএম এর স্ট্র্যাটেজি হচ্ছে মমতার দুর্নীতি, মমতার বিভিন্ন ক্ষেত্রে অগণতান্ত্রিক মনোভাব, ভোট করতে না দেওয়া, বিভিন্ন গণতান্ত্রিক জায়গার পরিসরটাকে দখল করা, কলেজ ইলেকশন না দেওয়া বা মিউনিসিপ্যালিটি ইলেকশন অন্যভাবে পরিচালনা করা বা পুরসভাগুলোকে দখল করা, এই জায়গা। তো এই 3টে স্ট্র্যাটেজি নিয়ে 3টে দল এগোবে। কংগ্রেসের স্ট্র্যাটেজি এখনো খুব পরিষ্কার নয়। কংগ্রেস প্রাথমিকভাবে মমতা বিরোধী অবস্থান নেবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের লক্ষ্য থাকবে কিছু সিট জিতে যাতে তারা বিধানসভায় আসতে পারে। অর্থাৎ খুব স্পষ্টভাবে যদি আজ আমরা বলতে পারি,
তাহলে এটুখানি বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আবার নতুন করে বাঙালি এবং বাঙালি সেন্টিমেন্টকে কেন্দ্র করে ভোটে যেতে চলেছেন এবং সম্ভবত বলা চলে সেই ক্ষেত্রে কয়েক কদম এগিয়ে গেছেন বিজেপি থেকে। কারণ বিজেপি এখনো বিষয়টা কমব্যাটই করতে পারছেন না। তারা পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ নিয়েও বিশেষ কোনো কথা বলছেনই না, বলছেন উল্টো কথা যে কেন রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। আরে বিহারে তো আরো অনেক বেশি রাজ্য ছেড়ে মানুষ চলে যায়, ইউপির মানুষ তো অনেক বেশি রাজ্য ছেড়ে চলে যায়। তার এই দুটো রাজ্য তো বিজেপি নীতিশকে সামনে রেখে বিজেপি চালাচ্ছে, একটা তো উত্তরপ্রদেশে তাদেরই শাসন, সুতরাং তাদের কথা খুব একটা ধোপে টেকে না। শ্রমিক এবং কর্মচারীরা যেখানে কাজের সুযোগ পাবে তারা সেখানেই যাবে, এটা ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে যে শিল্পায়ন হয়নি, বাঙালি মধ্যবিত্ত এবং গরিব ছেলেরা শিল্পের সুযোগ কম পেয়েছে, কিন্তু সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এমনভাবে বাঙালি অস্মিতাকে দিয়ে কেন্দ্র করে ঢাকার চেষ্টা করলেন এবং সেই প্রচেষ্টাটাই তিনি আগামী দিনকে এগিয়ে নিয়ে যাবেন। এবং আমরা লক্ষ্য করতে থাকব এই কাজে তিনি কিভাবে তার দলকে চালনা করেন। দলের নীতি নির্ধারণ হয়ে গেছে, ইলেকশনের এজেন্ডা ঠিক হয়ে গেছে, সেই এজেন্ডায় কে কিভাবে এগোয় এই দিকে আমাদের নজর থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।